অবসান হচ্ছে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা জটিলতা। রানওয়ের লাইটিং সিস্টেম প্রযুক্তি 2 উন্নীত, যাত্রী ভোগান্তি কমার আশা। সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় বন্দর নগরীতে ভিড়ছেন বিনিয়োগ কর্মীরা। সুযোগ কাজে লাগাতে হচ্ছে নতুন কারখানা। জলবায়ু তহবিলের 2% অর্থ পায় বিশ্বের 47 কোটি 60 লাখ আদিবাসী। হুমকির মুখে পরিবেশ ও নিজস্ব সংস্কৃতি। ভূমির অধিকার নিশ্চিতের দাবি। মৌসুমের শুরুতেই কর্মব্যস্ত কক্সবাজারের নাজিরার টেক শুঁটকি মহাল। আগামী 30 মে পর্যন্ত চলবে উৎপাদন। রপ্তানিতে সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা। এবং আতশবাজি প্রদর্শনীতে হংকংয়ে বড়দিনের ছুটির মৌসুম শুরু। ভিক্টোরিয়া হারবারে বাসিন্দাদের ভিড়, পর্যটক আকর্ষণে নানা আয়োজন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। প্রতি বছর শীত মৌসুমে অন্যান্য দেশের মতো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ আচ্ছন্ন হয় ঘন কুয়াশায়। এতে দেশি বিদেশি অনেক ফ্লাইট ডাইভার্ট করতে হয় পার্শ্ববর্তী দেশগুলোতে। এতে খরচ যেমন বাড়ে, তেমনি তৈরি হয় যাত্রী ভোগান্তির। এর অবসান করতে চলেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। বৈরী আবহাওয়ায় উড়োজাহাজ ওঠানামার জটিলতা নিরসনে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS প্রযুক্তি 1 থেকে 2 উন্নীত করার কাজ শেষ। অপেক্ষা বিদেশি ফ্লাইটের মাধ্যমে পরীক্ষার। এক্ষেত্রে শাহজালাল থেকে ডাইভার্ট ফ্লাইট নিয়ে যাওয়ার পরিকল্পনা সিলেট ও চট্টগ্রামের বিমানবন্দরে। দর্শক, এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ATM নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আপনার সাথে আলোচনা করব, তবে তার আগে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে। প্রতিবেদনটি আমরা একটু দেখে নিতে চাই। আপনি সঙ্গে থাকবেন। ঘন কুয়াশা, কমে আসে দৃষ্টিসীমা। রানওয়ে সীমানা দেখতে না পেয়ে উড়োজাহাজ অবতরণ শঙ্কায় পড়েন পাইলট। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রতি বছর শীত মৌসুমে অন্যান্য দেশের মতো শাহজালাল বিমানবন্দরের আকাশ আচ্ছন্ন হয় ঘন কুয়াশায়। এতে দেশি বিদেশি অনেক ফ্লাইট ডাইভার্ট করতে হয় পার্শ্ববর্তী দেশগুলোতে। এবার ভোগান্তির অবসান করতে চায় বাংলাদেশ সিভিল এভিয়েশন। তথ্য অনুযায়ী বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার জটিলতা নিরসনে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS প্রযুক্তি 1 থেকে 2 উন্নীত করার কাজ শেষ। অপেক্ষা বিদেশি ফ্লাইটের মাধ্যমে পরীক্ষার। পাশাপাশি শাহজালাল থেকে ডাইভার্ট ফ্লাইট প্রথমবারের মতো নিয়ে যাওয়ার পরিকল্পনা ওসমানী ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধু একটা বিদেশি এয়ারক্রাফট যারা অ্যাসেস করে, তো তাদের একটা ফ্লাইং লাগে তারা ক্যাটাগরাইজেশন করার জন্য। তো ওরা এসে ওদের সাথে যোগাযোগ চলছে আমাদের ব্যাড ওয়েদারের ভিতরে। এবার আমরা প্রথমবার চালু করছি। আমি স্ট্যান্ড বাই হিসেবে এবার আমি করছি চিটাগং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সপ্তাহে 4 দিন 24 আওয়ার্স খোলা থাকবে এবং বাকি 3 দিন শাহ আমানত ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 3 দিন খোলা থাকবে। স্বাভাবিকভাবেই অন্য দেশে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট অবতরণ যোগ করে বাড়তি খরচ। নতুন ব্যবস্থাপনায় আস্থাশীল এয়ারলাইন্সগুলো। কম্পারেটিভলি আমি বলবো যে একটা আদার্স কান্ট্রিতে যদি ডাইভার্টের যে কস্টিংটা আসে তার চেয়ে অনেক কস্ট কম দিয়ে আসলে আমাদের লোকাল এয়ারপোর্টগুলোতে ল্যান্ড করলে আমরা সেই ফ্যাসিলিটিসটা পাবো। বাট অনেক দেরিতে হলেও যদি এটা আমি বলবো যে ডিসিশনটা এসে থাকে এবং সেটা যদি প্রভাব আসলে আমরা পাই, তাহলে এয়ারলাইন্সগুলো বেনিফিটেড হবে। এদিকে স্বল্প দূরত্বে অভ্যন্তরীণ অন্যান্য বিমানবন্দর ব্যবহার নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ওয়েদারের ডিসরাপশনে সারা পৃথিবীতে যা হয় আমাদেরও এটা মেনে নিতে হবে। এখানেও করলেন, সিলেটেও করলে, চিটাগংও করলে, যশোরেও করলে, সৈয়দপুর করলে, বাট এত ছোট মাইলেজের মধ্যে তো ওয়েব প্যাটার্নটা কিন্তু একই থাকে মোটামুটি। প্রায় 44 বছর পর ILS ক্যাটাগরি 2 উন্নীত হচ্ছে শাহজালাল বিমানবন্দর। যদিও খারাপ আবহাওয়ায় অবতরণযোগ্য দৃষ্টিসীমা নিশ্চিতে উন্নত দেশগুলো ইতোমধ্যে ব্যবহার করছে ILS 3 প্রযুক্তি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আমরা এবার নজরুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই, একটু আলোচনা করতে চাই। 44 বছর পর যে ILS 2 আমরা উন্নীত হলাম, এটি আসলে আরো কত আগে প্রয়োজন ছিল? দেখুন, একটা যখন আধুনিক রানওয়ে হয়, মডার্ন রানওয়ে, আমরা যখন এক্সপানশন করতে যাচ্ছিলাম, ওটা আমার মনে হয় অনেক আগে হওয়া উচিত ছিল। কারণ একটা দেশে এত বছর ধরে আমরা ILS ব্যবহার করছি, অলরেডি করতেছিলাম অনেকদিন ধরেই। তো এটা উন্নতি করার জন্য আমরা কিন্তু অনেকদিন ধরেই চাহিদাটা ছিল, আমাদের আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু এটা হয়নি। আমার মনে হয় এটা অনেক আগে হওয়া উচিত ছিল।
গত বছরের 23 জানুয়ারি এই বিষয়ে প্রথম সিদ্ধান্ত আসে এবং এর মধ্যে আমরা দেখেছি যে সিলেটে কিন্তু ILS-2 উন্নীত করা হয়েছে, ঢাকায়ও হলো, চট্টগ্রাম হবে এবং এই প্রযুক্তিটা আসলে অন্যান্য যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো সেগুলোতে কতটুকু প্রয়োজন বলে মনে করেন আপনি? দেখুন, যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এই আইএলএস ক্যাটাগরি 3-তে যাওয়াটাই আমরা কিন্তু আশা করে যাচ্ছিলাম। মানে একটা দেশের আইএলএস ক্যাটাগরি 1 যেটা আমাদের দেশে 3টি এয়ারপোর্টে আছে, এটা দিয়ে কিন্তু আমরা যে অবস্থায় আনতে পারি একটি এয়ারক্রাফটকে, তো তাকে আমরা ধরেন 800 মিটার পর্যন্ত যদি ভিজিবিলিটি থাকে, তাহলে সেক্ষেত্রে এই আইএলএস দিয়ে তাকে আমরা 200 ফিট পর্যন্ত ডাউন করতে পারি। এরপরে কিন্তু আর পারা যাচ্ছে না। সেই ক্ষেত্রে তাকে ডাইভার্ট করতে অন্য একটি এয়ারপোর্টে। এবং আপনি জানেন যে আমাদের দেশে অন্যান্য এয়ারপোর্টগুলো তো এরকম ভাবে ইকুইপড না, যার জন্য প্রায় দেখা যাচ্ছে যে তারা দেশের বাইরে চলে যাচ্ছে। তো এই কারণে কিন্তু আমাদের উচিত অন্তত একটি এয়ারপোর্টে বাংলাদেশের আইএলএস ক্যাটাগরি 3 থাকা উচিত এবং বাকিগুলো আইএলএস ক্যাটাগরি 2 বা 1 এটা হওয়া উচিত। এবং সবগুলো এয়ারপোর্টে আমাদের যে আঞ্চলিক এয়ারপোর্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আইএলএস নেই, শুধুমাত্র তাদের ভিউয়ার বা অন্যান্য এইড গুলো রয়েছে, সেখানেও তাদেরকে আইএলএস করা উচিত। কারণ সেখানেও কিন্তু আমাদের যখন একটা এয়ারক্রাফটকে ডাইভার্ট করে আসতে হয়, তারা কিন্তু একটা যথেষ্ট ক্ষতির মুখে পড়ে। যে ডাইভার্টের কথা বলা হচ্ছে সিলেট কিংবা চট্টগ্রাম 4 দিন প্রস্তুত থাকবে, সিলেট 3 দিন প্রস্তুত থাকবে। আগে এই ফ্লাইটগুলো দেশের বাইরে ডাইভার্ট করা হতো, এতে করে আসলে কতটুকু লাভ হবে দেশের ভেতরে ডাইভার্ট করার ক্ষেত্রে? দেখুন, এটা একটা ভালো উদ্যোগ যদি এটা আইএলএস ক্যাটাগরি 2 হয়। আমি আগেই বললাম সেক্ষেত্রে আমাদের ভিজিবিলিটিটা আরো খারাপ হলে, অর্থাৎ 350 মিটার ভিজিবিলিটি যদি আসে, সেই ক্ষেত্রে আমরা এয়ারক্রাফটকে আনতে পারবো 100 ফিট পর্যন্ত। তারপরেও যদি সে রানে না দেখে তাকে চলে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের অন্য দুটি এয়ারপোর্টে কিন্তু ক্যাটাগরি 1, আইএলএস ক্যাটাগরি 1, এবং সেইখানে যে অবস্থানটা আছে আমাদের যে দেশ, সেখানে কিন্তু আপনি দেখবেন যে ওয়েদারটা যখন আসে, ফগি ওয়েদারটা হয় এটা নর্থ থেকে আসে, সিলেট বা আপনার সৈয়দপুর অঞ্চল থেকে এদিকে আসতে থাকে, অথবা অনেক সময় সমুদ্র থেকে কক্সবাজার হয়ে একটা কনডেন্স ফগ ওয়েদার আসতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় প্রায়শই সারা দেশের ওয়েদারটা কিন্তু খুবই ফগি থাকে। তো সেটা কিন্তু আমরা দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ওইগুলো কিন্তু কাজে আসবে, অবশ্যই লাভ হবে, বাট অনেক সময় কিন্তু আমাদেরকে ক্যাটাগরি আইএলএস ক্যাটাগরি 3 না থাকার কারণে অনেক সময় কিন্তু আমাদেরকে বাইরে যেতেই হবে। আপনি তো আইএলএস ওইটা আমরা ক্যাটাগরি চাচ্ছি। 3 এর কথা বলছেন, 2 এ উন্নীত করতে জি। বেশ খরচ করতে হয়েছে। এই যে খরচগুলো হবে এতে আসলে অর্থনৈতিক লাভ কতটা হতে পারে বলে মনে করেন? যে দেখুন, এখানে অর্থনৈতিক লাভ তো অবশ্যই আছে। অর্থনৈতিক লাভের চেয়েও যেটা সবচেয়ে বড় কথা, একটা এয়ারপোর্টকে আপনি যদি ইকুইপ করতে চান, আপনি 23,000 24,000 কোটি টাকা খরচ করে টার্মিনাল করলেন, রানে করলেন, সব করলেন কিসের জন্য? এয়ারক্রাফটকে আনার জন্য তো, সব রকম ওয়েদারে। তো সেটা যদি না হয়, তবে আপনি এত বড় জাগ ঢোল পিটিয়ে আমরা যদি বিশাল একটা রানে করি, এয়ারপোর্ট করি, টার্মিনাল করি, কিন্তু আমি এয়ারক্রাফটকে আনতে পারছি না। অর্থাৎ আপনি ঘর করলেন, সবই করলেন, ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল, তাইলে তো লাভ হলো না। অতএব এটা করতে হবে, ইট ইজ এসেনশিয়াল। তা আপনি সর্ব ওয়েদারে যদি আমি আমার দেশে একটা এয়ারপোর্টও না মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এটা একটা বহির্বিশ্বে একটা বিশেষ বার্তা দেয়। তার তা মানে আমরা এটা কিন্তু যে অর্থনৈতিক লাভের চেয়েও ভাবমূর্তির বিষয়টাকে গুরুত্বপূর্ণভাবে দেখছেন আপনি? এসেনশিয়াল, ভাবমূর্তিও না, এসেনশিয়াল, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য একটা এসেনশিয়াল। অবশ্যই অর্থনৈতিক সুবিধা আছে, কারণ অপারেটরদের বিলম্বিত হচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে। আর যখন আমি এয়ারক্রাফটকে আনতে পারছি না, তাকে ডাইভার্সন করতে হচ্ছে। আর যদি আমি আনতে পারি, আমার তো সময়টা বেঁচে গেল। মনে করেন আমাদের দেশে এটা হয় ভোর 3টা 4টা থেকে পপটা শুরু হয়, সকাল 8টা 9টা পর্যন্ত থাকবে। এই সময়টা আমাদের অনেকে এয়ারক্রাফট আনতে পারি না। তো ওইটা যদি হতো, আমি অনেক বেশি এয়ারক্রাফট আনতে পারতাম, অবশ্যই তখন আমার অর্থনৈতিক দিক থেকেও আমার লাভবান হতে পারবো। তো সেটা তো আছেই, অর্থনৈতিক দিক থেকে আমার লাভবান অবশ্যই একটা ব্যাপার আছে, আমরা বেশি এয়ারক্রাফট আনতে পারবো অল্প সময়ে। এক, সেকেন্ডলি আমাদের একটা এসেনশিয়াল আইটেম, এটা আমার ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ইজ এ পার্ট অফ আমার এটিএম ম্যানেজমেন্ট, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের একটা পার্ট। এটা না হলে তো আমি এয়ারক্রাফটকে সঠিকভাবে দেশে এয়ারপোর্টে ল্যান্ড করতে পারছি না একটা বিশেষ সময়। তাহলে কি আপনার মনে হচ্ছে যে আপনি কি মনে করেন কিনা যে ILS-2 তে উন্নীত করার ফলে আমাদের আয় বাড়বে এবং তাতে সেবার মান বাড়ানোর কোনো সুযোগ আছে? অভ্যন্তরীণ সার্বিক অবশ্যই সেবা? আছে, অবশ্যই আছে।
অবশ্যই আছে। আমাদের এটা অনেক দিনের আকাঙ্ক্ষিত ছিল। আমরা অনেকদিন ধরে আকাঙ্ক্ষা করে যাচ্ছিলাম, অপেক্ষা ছিলাম কবে একটা, সবই হয়ে গিয়েছিল। এখন শুধু ক্যালিব্রেশনটা বাকি আছে। এটা হয়ে যাক। এটা খুবই ভালো একটা কি পদক্ষেপ হয়েছে। এটা হোক। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে দেশে অন্তত একটি এয়ারপোর্টের জন্য ILS ক্যাটেগরি 3 থাকে, যাতে ডাইভারশন ঐরকম পুয়ার ভিজিবিলিটি, অর্থাৎ ILS ক্যাটেগরি 3 হবে কি আপনি শূন্য ভিজিবিলিটিতে শূন্য হাইটে আপনি এয়ারক্রাফটকে নিয়ে আসতে পারবেন একটা রানের উপরে। অর্থাৎ আমরা চাই না যে আমাদের কোনো এয়ারক্রাফট যে কোনো ওয়েদারে দেশের বাইরে ডাইভার্সনে চাই। সেটা হচ্ছে আমাদের মূল আকাঙ্ক্ষা বা বেসিক আমরা চাচ্ছি সেটা হোক। অন্তত একটি এয়ারপোর্টে ILS ক্যাটেগরি 3 হোক। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ হচ্ছিল, দেশের বাইরে যখন এয়ারক্রাফট ডাইভার্ট করা হচ্ছে তখন তাতে আসলে কি পরিমাণ অর্থনৈতিক আমাদের ক্ষতি কিংবা ব্যয়ের সম্ভাবনা তৈরি হয়, এবং দেশে যখন আমি এটাকে নামাতে পারবো তখন সেটার মধ্যে তুলনামূলক লাভটা কেমন হবে? আসলে এটা কিন্তু অপারেটরদের ক্ষতিটা। যে এয়ারক্রাফটটা আসে সেটার ওয়েটের উপর নির্ভর করে, এবং একটা এয়ারক্রাফট যখন ডাইভার্ট হয়ে অন্য দেশে যায়, প্রথমত তাকে সেই দেশে বাড়তি ল্যান্ডিং চার্জটা দিতে হয়, তাকে নেভিগেশন চার্জটা দিতে হয়, এটা বাড়তি খরচটা। প্লাস এই যে এতগুলো প্যাসেঞ্জার আছে, সেই প্যাসেঞ্জার গুলো কোথায় থাকবে? অনেক দেশে ভিসা সংক্রান্ত জটিলতায় অনেক সময় তাদেরকে এয়ারপোর্টের বাইরে যেতে দেন না। অনেক সময় আমরা দেখেছি যে এয়ারক্রাফটে ভেতরে বসিয়ে রাখা হয়েছে। মানে বিভিন্ন ধরনের অসুবিধাগুলো কিন্তু প্যাসেঞ্জার এবং অপারেটররা ব্যবহার করে। এটা ওই দেশের এভিয়েশন বা এয়ারপোর্টের খুব একটা ক্ষতি, আর্থিক ক্ষতি হচ্ছে তা না, কারণ এয়ারক্রাফটটা তো আবার আসতে হবে, তখন ল্যান্ড করবে, পয়সা দেবে। কিন্তু প্রশ্নটা হয়ে যাচ্ছে যে অপারেটররা অন্তত বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাদের অর্থনৈতিক লস হয়, প্লাস প্যাসেঞ্জারদের বিড়ম্বনা বাড়ে। এবং এতে যেটা হয়, আমরা যে ট্যুরিজম বাড়াতে চাই, এই ক্ষেত্রে কিন্তু অনেকেই দেখা যাবে যে ওই দেশে আসতে আগ্রহী হয় না, ভোগান্তির কারণে প্লাস আসতে হয়তো যে চায় না। এয়ারলাইন্স গুলো আসতে চাচ্ছে তারা আসতে চাচ্ছে না বা চাবে না। এটি হচ্ছে সমস্যা। আপনার কাছে একটু সর্বশেষ জানতে চাইবো, চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে আমরা দেখেছি যে ডাইভার্ট করার পরিকল্পনা করা হচ্ছে। এখানে আসলে কোন কোন বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব সহকারে দেখা উচিত, কোন জায়গায় গুরুত্ব দেওয়া দরকার? এখানে তো যেমন আপনি 24 ঘন্টা, আমি যেটা জানতে পেরেছি যে পালাক্রমে 2টি এয়ারপোর্ট করা আছে। 4 দিন চট্টগ্রাম, 3 দিন ভালো সিলেট। জি, জি, এটা খুবই ভালো উদ্যোগ। এখানে ইমিগ্রেশন, কাস্টম যেন থাকে, সেটা যেন থাকে, এবং প্যাসেঞ্জাররা যখন নামবে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারক্রাফট হবে, এখানে একটা ইমিগ্রেশনের প্রশ্ন রয়ে গেছে। এবং এরা কোথায় থাকবে? তাদেরকে কি আপনি এয়ারপোর্টে বসে রাখবেন? সেখানে টার্মিনাল সুবিধাটা কতটুকু আছে? যদি এয়ারপোর্টে না বসে হোটেলে যেতে দেওয়া, হোটেল ট্রান্সফার করার সুযোগ দেন, তো সেই হোটেলটা কতটুকু সুরক্ষিত সেটাও দেখতে হবে। অর্থাৎ এখানে ইমিগ্রেশন একটা বিরাট পার্ট রয়ে গেছে, এবং কাস্টম একটা বিরাট পার্ট রয়ে গেছে, এবং তাদের সিকিউরিটি একটা বিরাট পার্ট রয়ে গেছে। তো এই জিনিসটা দেখতে হবে। তাদের খাবার দাবার বিরাট একটা পার্ট রয়ে গেছে। জি, এই জিনিসগুলো, সেবার এই জায়গাগুলো দেখতে হবে। নিশ্চিত করার চেষ্টা করতে। অনেক ধন্যবাদ জনাব এটিএম নজরুল ইসলাম আপনাকে। আপনার মাধ্যমে আমরা বেশ কিছু বিষয় জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন যে এটিএল টু চালু করার কারণে ILS 2 চালু করার কারণে আমাদের দেশের যেই ফ্লাইটগুলো সেগুলো কতটা সুবিধা পেতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরাসরি চট্টগ্রামে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে থাকলেও নেই কুয়েত থেকে। এমন অভিযোগ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এবার কুয়েত থেকে সরাসরি চট্টগ্রাম বিমানবন্দরে বিমানের ফ্লাইট না দিলে রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বৃহত্তর চট্টগ্রামের 70,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি আছেন কুয়েত। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাপ্তাহিক একটি ফ্লাইট ছিল। করোনার সময় বিভিন্ন দেশের সঙ্গে অনেক ফ্লাইট বন্ধ হওয়ার পর কুয়েতের ফ্লাইটটিও বন্ধ হয়ে যায়। এরপর দেশটিতে বসবাসরত নোয়াখালী ও ফেনী সহ বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীরা ফ্লাইটটি চালুর দাবি জানিয়ে আসলেও তা এখনও চালু হয়নি। এছাড়া চট্টগ্রামে কুয়েত থেকে দীর্ঘযাত্রা বিরতি দিয়ে আল জাজিরা, এয়ার আরাবিয়া ও ফ্লাইট দুবাইয়ের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট থাকলেও তা বন্ধ করে দেওয়া হয়। এতে করে চট্টগ্রামের অসংখ্য কুয়েত প্রবাসীর ভোগান্তি চরমে। কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইটের দাবি জানিয়েও প্রতীকের না পাওয়ায় রেমিটেন্স বন্ধের ঘোষণা তাদের। বৃহত্তর চট্টগ্রাম রেমিটেন্স যোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশন কুয়েতের নেতারা এই ঘোষণা দেন। করোনার সময় যে ফ্লাইটটা বন্ধ হয়েছে কুয়েত টু চট্টগ্রাম ভাইয়া ঢাকা,
সেই ফ্লাইটটা পুনরায় চালুর দাবিতে আজকে আমাদের সমাবেশ। কুয়েত থেকে চট্টগ্রামে পৌঁছতে আমাদের 2-3 সময় লেগে যায় এবং ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিপদ আপদে ফ্যামিলির বিভিন্ন প্রয়োজনে আমরা তাৎক্ষণিক চট্টগ্রাম পৌঁছাইতে পারি না। কুয়েত থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আবার চালু হলে যেমন সময় বাঁচবে তেমনি আর্থিকভাবেও লাভবান হবেন প্রবাসীরা, কমবে ভোগান্তি, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অসন্তোষ নিরসনে ও তাদের অধিকার নিশ্চিতে করণীয় ঠিক করতে ডিআরইউতে শ্রম সচিবের সঙ্গে আলোচনায় বসেছেন পোশাক শিল্প সংশ্লিষ্টরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিল্পাঞ্চলগুলোতে, বিশেষ করে গার্মেন্টস অধ্যুষিত যেসব অঞ্চল আছে বাংলাদেশের 6টি, সেসব এলাকায় নানা ধরনের শ্রম অসন্তোষ দেখা দিয়েছে এবং শ্রমিকরা নানা ধরনের আন্দোলন করছেন। তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে রাস্তা অবরোধ করছেন। এই যে শ্রম অসন্তোষ এবং বিভিন্ন ধরনের যে দাবি দাবা নানা সময় শ্রমিকরা করে আসছেন, সেই সকল বিষয় নিয়ে আজকে এই রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে গোল টেবিল আলোচনার সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন ধরনের শ্রমিক নেতারা এবং শ্রমিক মালিক সংগঠনের নেতৃবৃন্দ তারা এখানে কথা বলছেন। এখানে উপস্থিত আছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং পাশাপাশি এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন। তারা আসলে শ্রমিকদের এইসব দাবি দাবা নিয়ে কথা বলছেন। তারা বলছেন যে নানা সময় যেসব সরকার এই দেশের দায়িত্ব পালন করেছে তারা শ্রমিক এবং মালিকদের যে সম্পর্ক উন্নয়ন সেক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করেনি, ফলে দীর্ঘ সময় ধরে শ্রমিকরা অধিকার বঞ্চিত রয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং চলমান যে অসন্তোষ রয়েছে এই গার্মেন্টস সেক্টরে সেটি নিয়েও আলোচনা হচ্ছে, কিভাবে আসলে সেই সংকট থেকে উত্তরণ হওয়া যায় এবং শ্রমিকদের মাঝে সন্তোষ কিভাবে ফিরিয়ে আনা যায়। পাশাপাশি তারা বলছেন শ্রমিকদের রেশনিং ব্যবস্থার কথা এবং বাজেটে শ্রমিকদের জন্য বরাদ্দের কথাও তারা বলছেন। তো এখানে আমরা যেটি দেখছি আসছি যে নানা ধরনের মালিক সংগঠন যারা আছে তাদের পক্ষ থেকেও প্রতিনিধিরা উপস্থিত আছেন। তারা আসলে পুরো বিষয়টিকে এক সন্তোষের জায়গায় নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন এবং একই সাথে তারা যেটি বলছেন যে মূলত শ্রমিকদের অধিকার রক্ষার্থে শ্রমিকদেরই কথা বলতে হবে, পাশাপাশি মালিকদের সদিচ্ছা থাকতে হবে যাতে হচ্ছে এই যে চলমান অসন্তোষ একটু ফিরিয়ে নেওয়া যায় এবং সেটিকে একটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসা যায়। পাশাপাশি আমরা যে দেখছি বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের পক্ষ থেকে মোট 8টি প্রস্তাবনা দেওয়া হচ্ছে, যেখানে উল্লেখ রয়েছে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা, কল্যাণ তহবিল এবং বিভিন্ন অঞ্চলে হাসপাতাল প্রতিষ্ঠান। তো এই গোলটেবিল আলোচনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ডিআরইউ মিলনায়তন থেকে। কক্সবাজারের নাজিরার টেকের নাজিরার টেকের শুঁটকির কদর দেশ জুড়ে। শীত মৌসুমে কর্মব্যস্ততায় মুখর থাকে দেশের সবচেয়ে বড় এই শুঁটকি মহল। আগামী 30শে মে পর্যন্ত চলবে উৎপাদন কার্যক্রম। শুঁটকি রপ্তানিতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মোহাম্মদ ফরাজের ছবিতে সোজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগর থেকে ধরে আনা 20 প্রজাতির মাছ সূর্যের তাপে শুকিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি। আবহাওয়া অনুকূলে, তাই দম ফেলার সময় নেই শ্রমিকদের। কক্সবাজারের নাজিরাটেক শুঁটকি মহাল বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে বালুচর জুড়ে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় এই শুঁটকি মহালে এখন পুরোদমে চলছে উৎপাদন। ভালো পানি থেকে পরিষ্কার করে ধুয়ে তারপর মাছ শুকানো দিই, তারপর 2-3 দিন লাগে আমাদের মাছগুলো শুকানোর জন্য। ধুয়ে শুকাই দিই, তারপরে 1 সপ্তাহ পরে আমরা সিটানে সালাম দিয়ে দিই। ব্যবসায়ীরা বলছেন শুঁটকি উৎপাদনে ধুম পড়লেও মিলছে না ন্যায্য দাম, কেননা কাঁচা মাছ ও বাঁশের দাম দ্বিগুণ। সেই সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরিও। চুরি মাছ আগে কিনছি দিয়ে 150 টাকা, এখন কিনা পরে দিয়ে 250 টাকা। মাছ শুকাইয়া আমরা ন্যায্য দাম পাচ্ছি না। ন্যায্য মূল্য নিশ্চিতে শুধু পৃষ্ঠপোষকতাই নয়, রপ্তানির জন্য সরকারি উদ্যোগ চান ব্যবসায়ী নেতারা। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি আমাদের এই শুঁটকিগুলো যদি বাইরে রপ্তানি করার জন্য ব্যবস্থা হতো তাহলে আমরা আরও একটু আগাতে পারতাম। চলতি মৌসুমে শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য অন্তত 500 কোটি টাকা। সোজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। শিল্প খাতের জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক আলোচনা সভার আয়োজন করেছে। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে।
সাইফুল। শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে নানান রকমের যে সমস্ত সংকটগুলি আছে সেগুলো নিয়ে কিন্তু আজকে এখানে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আমরা জানি যে এর পাশাপাশি শুধুমাত্র শিল্প খাতের সিরামিক ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস সেক্টর বা এর পাশাপাশি যে স্টিল ইন্ডাস্ট্রি সহ অন্যান্য যে সমস্ত খাতগুলি আছে সেগুলি সবগুলিতে কিন্তু আসলে এখানে আলোচনা আসবে। তবে সর্বোপরি বলা যায় যে এখানে যে টেক্সটাইল সেক্টরে যেটি এই যে গ্যাসের সংকট তার কারণে হচ্ছে প্রায় 30 থেকে 35% কিন্তু প্রোডাকশন লস হচ্ছে, এরকম একটা কথাবার্তা কিন্তু আমরা কিন্তু শুনতে পেয়েছি। এর পাশাপাশি স্টিল ইন্ডাস্ট্রি প্রায় 25 থেকে 30%। এর সাথে যে সিরামিক ইন্ডাস্ট্রি আছে সেটাতে প্রায় 50% যে দাম বেড়েছে তার একটি প্রভাব কিন্তু পড়ছে। তবে এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের যে চাহিদা অনুযায়ী যে ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ গ্যাস বা হচ্ছে বিদ্যুৎ বা হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক এই সমস্ত চাহিদাগুলি সেগুলো কিন্তু আসলে ঠিকঠাকভাবে পূরণ করা যাচ্ছে না। এমন একটি যেটি বিষয় আমরা বলতে পারি যে এখন পর্যন্ত চাহিদা সেই চাহিদা কিন্তু আসলে 2030 সালে যে পৌঁছাবে সেটা হচ্ছে 4600 কিউবিক পার ডে আমরা বলতে পারি। যে এর পাশাপাশি অন্যদিক থেকে আরেকটি বলা যায় যে ইম্প্যাক্ট অফ দ্য যে এই একটি প্রভাব যে পড়ছে এনার্জি সেক্টরে প্রাইস নিয়ে ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে তার গত 3 বছর আগেই যদি আমরা তুলনা করি 14 টাকা পর্যন্ত গ্যাসের যে প্রাইস ছিল সেটি কিন্তু হয়েছে প্রায় 31 টাকা। এর পাশাপাশি ইলেকট্রিকের যে বিষয়টি থাকে, ইলেকট্রিকের দামও কিন্তু বেড়েছে, যেটি 9 টাকা হয়েছে এখন, যেটি 2000 আরও 3 বছর আগেও সেটি 7 টাকা ছিল। এর পাশাপাশি তাদের যে চাহিদা আছে চাহিদাগুলো নিয়ে পূরণ করা হবে কিনা, তাদের যে মতামত সেটি কিন্তু আসলে এই আলোচনা সভায় তুলে ধরা হবে। তবে বলা যায় সর্বোপরি আলোচনাটি এখনও শুরু হয়নি, শুরু হওয়ার পরবর্তী আমরা জানাতে পারবো যে আসলে কি বিষয়ে সম্পূর্ণ পরিমাণে আলোচনা শেষ করবেন তারা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর গুলশান হোটেল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলশানের ওয়েস্টার্ন হোটেল থেকে। দেখছেন এই সময় বাণিজ্য। নওগাঁর হাটে বেড়েছে আমন ধানের সরবরাহ। মৌসুমের শুরুতেই প্রতি মন ধান বিক্রি হচ্ছে 1320 থেকে 1350 টাকা পর্যন্ত। ধানের দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। তবে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের নজরদারি চান তারা। বিস্তারিত জানাতে মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার এবার রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, এলাকার মাঠগুলোতে ইতিমধ্যে কিন্তু আমন ধান কাটা মারাইয়ের একটা ধুম চলছে এবং এটা সপ্তাহ জুড়েই এই ধান কাটা মারাই শুরু হয়েছে এবং এই ধানগুলো কিন্তু চাষিরা তাদের প্রয়োজনের বিভিন্ন তাগিদে এই মুহূর্তে হাটে তুলছেন। গেল কয়েক সপ্তাহ বা 2-1 সপ্তাহের ব্যবধানে দেখছিলাম হাটগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমন মৌসুমের যে ধান এই ধানগুলো তুলছেন এবং কেনা বেচার একটা জমজমাট কারবার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে এবার যে খুশির কিছুটা খবর বলছেন চাষিরা, সেটা হলো মৌসুমের শুরুতেই ধানের দরটা বিগত বছরের চেয়ে কিছুটা বাড়তি এবং এবছর যে সন্না মোটা যে ধানটা রয়েছে এই ধানটি কিন্তু 1320 থেকে 1340 টাকা পর্যন্ত প্রতি মন বিক্রি হচ্ছে। কিছুটা সরু জাতের আরেকটি জাত রয়েছে 49 কাটারি, এই জাতীয় যে দামটা এবার 1350 টাকা পর্যন্ত প্রতি মন, যেটা বিগত দিনে সর্বোচ্চ 1150 থেকে 1200 টাকা বিক্রি করেছিলেন। এবার একটা বাড়তি দরের কারণে চাষিরা তাদের দিক থেকে কিছুটা স্বস্তি প্রকাশ করছে। তবে এই বাজারগুলোতে কিন্তু হঠাৎ করে ধানের দর ঊর্ধ্বগামী আবার হঠাৎ নিচে নেমে যায় এবং এই নিচে নেমে যাওয়া উঠে যাওয়ার কারণে কিন্তু চাষিদের দিক থেকে যে বিষয়টি বরাবরই বলা হয়ে থাকে যে বাজার এক ধরনের নিয়ন্ত্রণ করে থাকেন এখানকার ব্যবসায়ীরা এবং এই নিয়ন্ত্রণের কারণে বাড়তি দরের জায়গায় আবার 150 টাকা প্রতি মনে কিন্তু লাফিয়ে কমে দেওয়া হয়। এবার কিন্তু চাষাবাদ করতে গিয়ে চাষিরা বলছেন ব্যাপক খরচের খাত বেড়েছে, বিভিন্ন প্রাকৃতিক বালাই ছিল এবং সব মিলে কিন্তু বিগত মৌসুমের চেয়ে এবার ধানের উদ্বৃত্ত খরচের কারণে কিন্তু একটা বাড়তি দর চাষিরা আশা করছেন এবং বর্তমান যে বাজারটি রয়েছে এরকম একটি টেকসই বাজার তারা দাবি করে আসছেন। এরকম একটি বাজার না হলে কিন্তু ক্ষতির মুখে পড়বেন, সেই বিষয়টিও কিন্তু চাষিদের দিক থেকে জানানো হয়েছে। এই ছিল নওগাঁর সার্বিক ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। দেখছেন এই সময় বাণিজ্য। কুমিল্লায় অনুষ্ঠিত হলো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের বাছাই পর্ব। শুক্রবার সকালে শহরের নবাব ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। শুরুতেই প্রতিযোগিতার মাঝে নাস্তা বিতরণ করা হয়। পরে একযোগে শুরু হয় 40 নম্বরের সাহিত্য ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী ও 30 নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তর পর্ব। প্রাথমিক পর্যায়ে উচ্চারণ, বানান ও ব্যাকরণের সুষ্ঠু প্রয়োগের ক্ষমতা যাচাই শেষে সেরা 20 প্রতিযোগীকে নির্বাচন করা হবে। পরে সেরাদের ঢাকায় মূল পর্বে নেওয়া হবে।
আজকে আমরা এখানে এসেছি একত্রবদ্ধ হয়ে বাংলার চর্চাকে ছড়িয়ে দিতে। আমার পরবর্তীতে অনেক সহায়তায় আসবে বাংলা বিষয়ে, সেজন্য বাংলা বিদে পরীক্ষা দিতে আসা। বাংলাকে সঠিকভাবে ছড়িয়ে দিতে, বাংলা ঐতিহ্য, বাংলা চর্চা, বাংলা বানান, এগুলো যেন আমাদের নতুন প্রজন্ম সঠিকভাবে জানতে পারে। সময়ের বাণিজ্য। জলবায়ু তহবিলের মাত্র 2% অর্থ পৌঁছায় বিশ্বের 47 কোটি 60 লাখ আদিবাসী মানুষের কাছে। তীব্র ঝুঁকির মুখে থাকা এই সম্প্রদায় হারাচ্ছে নিজেদের চিরায়ত পরিবেশ, হুমকির মুখে স্বতন্ত্র সংস্কৃতি। এমন অবস্থায় আজারবাইজানে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে জীববৈচিত্র্য রক্ষার ডাক দিয়েছেন আদিবাসী জলবায়ু কর্মীরা। আর সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের অধিকার কর্মীরা দাবি জানান আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিতের। বাকু থেকে মার্জিয়া মুমুর রিপোর্ট। তাদের গল্পগুলো সব প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত। সমুদ্রের উচ্চতা বাড়া থেকে শুরু করে বন উজাড়, বায়ু মাটি পানি দূষণ, লোনা পানিতে শস্য ধ্বংস, নিজ ভূমি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে চির আপন প্রকৃতির বিরুদ্ধেই এখন লড়াই তাদের। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা। আর তাই মালয়েশিয়ার বোর্নিওর আদিবাসী সম্প্রদায় ইবানের সদস্য জ্যাকসন মাইকেলের মতো শত শত আদিবাসী জড়ো হন আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে। I come from Turtle Island. I'd like to address to the world leaders today is that we must put a halt, for the protection of the four elements, for the air, water, earth, plus the fire. পৃথিবীর বিভিন্ন প্রান্তের তরুণ থেকে প্রবীণ সব বয়সী নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে সমবেত হন কপের 29তম আসরে। I'm wearing the traditional from Sarawak is Orang Ulu. I love it for my culture. আদিবাসী প্রতিনিধিরা জানান 2021 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ঘোষিত জলবায়ু তহবিল থেকে মাত্র 2% অর্থ সহযোগিতা পেয়েছেন তারা। We are externally displaced from our homelands due to the droughts, extreme weather events and other things that are happening there. জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় 7ম স্থানে বাংলাদেশ। প্রতি বছর গড়ে 30,000 কোটি টাকার ক্ষতির শিকার হতে হচ্ছে বাংলাদেশকে। ঝুঁকির দিক থেকে 7ম স্থানে থাকা বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীর ওপর জলবায়ু বিরূপ অভিঘাতের মাত্রা আর সবার চাইতে বেশি, যার কারণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে প্রান্তিক অবস্থান। জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনের ক্ষেত্রে যদি ভূমিকা রাখতে হয় আদিবাসী মানুষ এবং প্রান্তিক ভূমিহীন জনগোষ্ঠীকে, তাহলে ভূমির মধ্যে তাদের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। ঝুঁকি মোকাবেলায় খাদ্য সরবরাহ সুরক্ষিত করতে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশের সঙ্গে উন্নত দেশগুলোর তথ্য প্রযুক্তি বিনিময় ও সহযোগিতা নিশ্চিতের ওপর জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। This is a global task for all of us and we can achieve addressing the climate crisis only by collaborating together and cooperating together. Bangladesh is one of the most severe and heat and vulnerable country in the world for climate crisis and needs all the international help that it can get. জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য 2023 সালে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তৈরি করা হলেও এই পর্যন্ত তহবিলে মাত্র 66 কোটি 10 লাখ ডলার জমা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মার্জিয়া মুমু, বাকু, আজারবাইজান। আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনীর মধ্য দিয়ে বড়দিনের ছুটির মৌসুম শুরু হলো হংকংয়ে। বিখ্যাত ভিক্টোরিয়া হারবারে মৌসুমের প্রথম আয়োজন দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ছুটে যান পর্যটকেরা। বড়দিনের গানের সঙ্গে 10 মিনিট ব্যাপী চলে এই আতশবাজির প্রদর্শনী। আতশবাজির মনোমুগ্ধকর এ দৃশ্য হংকংয়ের ভিক্টোরিয়া হারবারের। উপলক্ষ আসন্ন বড়দিন। গেল বছরের চেয়ে এক সপ্তাহ আগেই প্রচারণা শুরুর অংশ হিসেবে বড়দিন ছুটির মৌসুমের প্রথম আতশবাজি প্রদর্শনী এটি। 10 মিনিট ব্যাপী চলা এ প্রদর্শনী দেখতে ছুটে যান হংকংয়ের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকেরা। We have never seen a firework like this, so huge and beautiful, and we enjoyed it a lot. এটা খুবই চমৎকার ও ঝলমলে, এমন এক দৃশ্য যা যে কোনো মেয়েই বড়দিনে আশা করে। আমি কৌতূহলী যে কিভাবে এত বড় গাছ বানানো হয় যার উপরে তারা থাকে। আতশবাজির আয়োজন ছাড়াও ছিল বাহারি সাজে সজ্জিত বিশালাকার ক্রিসমাস ট্রি, আর এর অন্যতম উদ্দেশ্য পর্যটকদের আকর্ষিত করা।
অঞ্চলটির পর্যটন কর্তৃপক্ষ জানায় এবছর হংকংয়ে 3.5 কোটির বেশি পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় 37% বেশি। বড়দিনের উৎসবকে সামনে রেখে আরও বেশি পর্যটক হংকংয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবসান হচ্ছে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা জটিলতার। রানওয়ের লাইটিং সিস্টেম প্রযুক্তি 2-এ উন্নীত, যাত্রী ভোগান্তি কমার আশা। সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় বন্দরনগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। সুযোগ কাজে লাগাতে হচ্ছে নতুন কারখানা। এবং জলবায়ু তহবিলের 2% অর্থ পায় বিশ্বের 47 কোটি 60 লাখ আদিবাসী। হুমকির মুখে পরিবেশ ও নিজস্ব সংস্কৃতি। ভূমির অধিকার নিশ্চিতের দাবি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।